হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো পিজেন্ট মুভমেন্টস। তো এর আগে আমরা সমস্ত যে মুভমেন্ট গুলো আছে, দ্য মোবিলিটি, ওমেন্স, ওগুলো শেষ করেছি। এরপর শুধু আমাদের এথনিক আর মিডল ক্লাসটা বাকি থাকবে। তাহলে পিজেন্ট মুভমেন্টে শুরু করা যায়। পিজেন্ট মুভমেন্ট যেটা বেসিক্যালি হয়েছিল সেটা কিন্তু যখন ব্রিটিশরা ছিল তখন থেকেই ছিল, বা মুঘল এম্পায়ার যখন ছিল তখন থেকেই ছিল। বিষয়টা হয়েছিল এরকম যে আহ, এই এগ্রেরিয়ান যে সোসাইটি বা এগ্রেরিয়ান সোসাইটি বলতে যারা চাষবাসের সাথে যুক্ত, তাদের মধ্যে হয়তো অনেক ভাগ থাকতে পারে, ভাগ চাষি বা হচ্ছে জোতদার ইটিসি ইটিসি। বাট যখন ওই মুভমেন্ট গুলো হয়েছিল বা যে কারণে মুভমেন্টটা হয়েছে, সেখানে কিন্তু ওদের স্পষ্ট দুটো ভাগ। একটা গ্রুপ অফ সেকশন, যেই সেকশনটা হাতে সমস্ত ক্ষমতা থাকে, যেই সেকশনটা অপারেট করে। আর আরেকটা সেকশনের মধ্যে পড়ে হচ্ছে মাঝারি ধরনের চাষি, মজদুর, এই ধরনের মানুষজন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পিজেন্ট মুভমেন্টের পেছনে যদি দুটো আমরা পোলারাইজেশন ধরি, একদিকে ছিল হচ্ছে যে কিছু মুষ্টিমেয় মানুষজন যাদের হাতে সমস্ত ক্ষমতা, আর আরেকদিকে সমস্ত মানুষ যারা কিনা এই কৃষিকাজের সাথে যুক্ত হয়েছিল। Okay. The agrarian society in India has been highly stratified. There has been a small segment of population in the agrarian society. They belong to the upper strata of the agrarian hierarchy. They control vast areas of cultivated lands and other means of production. On the other hand, a large segment of the agrarian population belong to the lower position of that hierarchy. They possess marginal access over the means of production. Means of production এদের কোনো হাত সরাতে থাকতো না। Because of the absence of effective legal protection, the deprived agrarian classes suffered from severe economic insecurity and poverty. এরা অর্থনৈতিক বিভিন্ন যে সমস্ত দারিদ্রতা তার দ্বারা ভুগত, তার কারণ অ্যাবসেন্স অফ ইফেক্টিভ লিগাল প্রোটেকশন, যে এদের কোনো রকম কোনো আইনি সহায়তা বা আইনি কোনো সুরক্ষা ছিল না, যার ফলে এরা বঞ্চিত হতো বিভিন্ন কারণে। This situation creates huge discontent among the lower strata of the agrarian society, এবং এই যে তাদের আইনি কোনো রকম সুরক্ষা ছিল না, এটাই কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি তাদের বলতে পারো যে ডিসকন্টেন্ট তৈরি করেছিল, বা যে সেই মানে যার জন্য মানুষ একটা আন্দোলনে লিপ্ত হয় সেই ধরনের মানসিকতা তৈরি করেছিল। Their discontent is occasionally expressed in the form of organized movement, এবং এই যে তাদের আহ ওপর যে বঞ্চনা, সেগুলোই কখনো কখনো একত্রিত হয়ে তারা, এবং সেটার বিরুদ্ধে লড়ার জন্যই তারা কখনো কখনো একসাথে হয়ে এই মুভমেন্টটা তারা শুরু করতো, মানে একটা অর্গানাইজ মুভমেন্ট দেখা গেছিল। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফর্ম অফ সাচ মুভমেন্ট ইজ দ্য পিজেন্ট মুভমেন্ট। এই যে তারা তাদের যে সমস্যা তার বিরুদ্ধে একত্রিত হয়ে একটা আন্দোলন করেছিল, আসলে কিন্তু এটাই পিজেন্ট মুভমেন্ট হিসাবে খ্যাত। ভারতবর্ষে পিজেন্ট মুভমেন্ট কবে থেকে হয়েছিল? বলছে পিজেন্ট মুভমেন্ট অনেক আগে থেকেই হয়ে এসছে, যখন মুঘল এম্পায়াররা ছিল তখন থেকেই হয়ে আসছে। সাধারণত কি কি কারণে হয়, কারা কারা অংশগ্রহণ করে? Peasant movement is defined as an organized and collective effort of the peasantry. Organized and collective, okay, সংগঠিত এবং যৌথ। The small landholders, যাদের ছোট ছোট কৃষি জমি রয়েছে। The subsistence level producers, যারা খুবই কম উৎপাদন করে। শেয়ার ক্রপার্স, যারা ভাগ চাষী। The agricultural laborers, যারা শুধুমাত্র মজুর, কৃষি মজুর। To bring about change in the pattern of ownership, কিসের জন্য এরা আন্দোলন করতো? যে মালিকানার যে ধরন সেখানে পরিবর্তন আনতে হবে। কন্ট্রোল অ্যান্ড ইউজ অফ ল্যান্ড, জমির কে কন্ট্রোল করবে এবং কিভাবে তা ব্যবহৃত হবে সেটাই চেঞ্জ আনতে হবে। শেয়ার অফ এগ্রিকালচারাল প্রডিউস, যে যেই সমস্ত আহ ফসলটা, যে ফসলটা উৎপাদন হলো সেখানে কার কতটা শেয়ার থাকবে, এই শেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আন্দোলন, মানে আন্দোলনের একটা কারণ। তেভাগা আন্দোলনের কিন্তু মূল কারণ ছিল এই শেয়ার। ওয়েজ স্ট্রাকচার, যে তাদের যে টাকাটা দেওয়া হচ্ছে সেই ওয়েজটা কিরকম হবে। ক্রেডিট অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট, যে তারা ধার বাকি পাবে কিনা বা প্রাতিষ্ঠানিক কোনো সুযোগ সুবিধা পাবে কিনা। and in other aspects of socio-economic life that have subjugated them over a period of time, এবং তাছাড়া অন্যান্য বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কারণ যেগুলো তাদের বহু বছর ধরে অবদমিত করে রেখেছিল। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে পিজন মুভমেন্ট কারা কারা অংশগ্রহণ করেছিল, কেন অংশগ্রহণ করেছিল, কোন জিনিসের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল, কারণ কি ছিল, ইটিসি। ডিউরিং দ্য প্রি কলোনিয়াল পিরিয়ড, যখন আমাদের কলোনি স্থাপন হয়নি, দ্য পিজন কমিউনিটিজ অফ টু ডেজ, মানে মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ এন্ড পাঞ্জাব রিভল্টেড এগেইনস্ট দ্য মুঘল রুল। অর্থাৎ মুঘল রুল যখন ছিল তখনও কিন্তু এই সমস্যা ছিল। কেন তারা প্রোটেস্ট করেছিলেন? ল্যান্ড রেভিনিউর কারণে।
এগ্রিকালচারাল প্রবলেম, পলিটিক্যাল পাওয়ার এন্ড রিলিজিয়াস পারসিকিউশনস। অর্থাৎ সেই একই কারণে, যেই কারণগুলোতে এখনো আমাদের এখানে মুভমেন্ট গুলো হয়, সেই কারণগুলো কিন্তু তখনও ছিল এবং তখনও তারা প্রটেস্ট করেছিলেন। বলছে দ্য মানে বিখ্যাত সন্ন্যাসী বিদ্রোহ, যেটা কিনা বাংলায় হয়েছিল 1800 শতাব্দীতে, এটা কিন্তু এই যে এক্সপ্লয়টেশন হয়েছিল, ওদের শোষণ হয়েছিল, যে অনিয়ম ছিল বা বেনিয়ম ছিল, তাদেরকে যে আহ, বিভিন্ন কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটররা হ্যারাস করেছিল, তার বিরুদ্ধে কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহটা হয়েছিল। ঠিক একইভাবে যে সমস্ত উপজাতি এরিয়া ছিল, সেখানেও কিন্তু অনেকগুলো এই ধরনের আন্দোলন বা বিপ্লব স্থান করে নিয়েছিল এগেইনস্ট দ্য পলিসিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিলেটিং টু ল্যান্ড, ফরেস্ট এন্ড আদার রিসোর্সেস। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো বিভিন্ন জমি বা জঙ্গল ইত্যাদি কেন্দ্রিক বিভিন্ন রকম আইন এনেছিল, তো সেই কেন্দ্রিক বিভিন্ন নিয়মের বিরুদ্ধে কিন্তু উপজাতি এলাকাতেও বিদ্রোহ দেখা গেছিল। The latent discontent of the peasantry against the colonial rule was manifested through their large-scale participation in the Great Revolt of 1857. 1857 সালে যে বিদ্রোহটা হয়েছিল, সেখানেও কিন্তু একটা বড় অংশ কৃষক বা চাষিরা ছিল, বিশেষত বেঙ্গল আর্মি থেকে। The peasant movements have become the parcel of our independent movement, এবং এই কৃষক আন্দোলন আমাদের যে স্বাধীনতা আন্দোলন তারও একটা ভালো অংশ হিসাবে ছিল। এই কৃষক আন্দোলন যখন আমরা পড়ছি, তখন আমি তোমাদের একটু কলোনিয়াল মুভমেন্ট, ন্যাশনালিস্ট যে মুভমেন্ট গুলো ছিল, সেই সেই জায়গাগুলো একটু মনে করিয়ে দেবো। সেখানে আমরা যেভাবে পড়েছিলাম, তোমাদের ফার্স্ট সেমে ছিল যে কৃষক আন্দোলনগুলো ঠিকঠাক মতো নেতৃত্ব পায়নি, এবং কৃষক আন্দোলনের যে দাবি দেওয়া গুলো, সেগুলোকে স্বাধীনতা আন্দোলনের দিকে অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলে কৃষক আন্দোলনগুলো কিন্তু অনেক জায়গায় সফলতা লাভ করেনি। অর্থাৎ কৃষক আন্দোলন দিয়ে স্বাধীনতা সংগ্রাম অনেক বেশি লাভবান হয়েছিল, কিন্তু কৃষক আন্দোলনগুলো কিন্তু সেভাবে লাভবান হয়নি। তাছাড়া আমাদের এখানে চম্পারণ মুভমেন্ট দেখা গেছিল, খেদা ডিস্ট্রিক্ট, গুজরাটে 1918 সালে, ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। তার মানে কলোনিয়াল পিরিয়ডেও এই মুভমেন্ট গুলো চলছিল, এবং কলোনিয়াল পিরিয়ড চলে যাওয়ার পরেও এগুলো দেখা যায়। কলোনিয়াল পিরিয়ডে আর কি হয়েছিল? ইন দি স্টাডি অফ চাম্পারন সত্যাগ্রহ, জ্যাক্স পৌশপ্যারাস reveals that the main leaders of the movement belong to middle or rich peasants। তার মানে এই যে চম্পারণ আন্দোলনটা হয়েছিল 1917-18 খেদা ডিস্ট্রিক্টে, সেইখানে কিন্তু যারা মেন উদ্যোক্তা ছিলেন, তারা কারা ছিলেন? তারা কিন্তু ছিলেন ওই মিডল এবং রিচ পিজেন্টরাই। ওকে। বিহার কিষান সভা, ওয়ার্কার্স এন্ড পিজেন্টস পার্টি ইন দ্য আর্লি 1926। তারা তখনই দেখতে পাচ্ছ যে একটা কৃষকদের সংগঠিত আন্দোলন বা গোষ্ঠী তৈরি হয়ে গেছিল, যারা সাধারণত এই ধরনের আন্দোলনগুলোকে নেতৃত্ব দিত। অর্থাৎ এটা আমরা পড়ছি, এখনো অব্দি আছি যে ব্রিটিশ পিরিয়ডের সময়। তেভাগা আন্দোলনটা হয়েছিল ঠিক ওই স্বাধীনতার সময়। কোথায় হয়েছিল? ইউপি অফ বেঙ্গল, United Province of Bengal, or was surfaced in the United Province of Bengal. In this movement, agricultural laborers, sharecroppers, and the poor peasants in the form of tenants of various categories become the driving force. কারা কারা? বলছে যে এগ্রিকালচার লেবাররা, শেয়ার ক্রপাররা, গরিব কৃষকরা, এবং তার সাথে যারা কিনা এই লিজে জমি নিত, তারা, তাদের দ্বারাই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। কাদের বিরুদ্ধে? জোরদার, জমিদার, যারা টাকা ধার দিত, তাদের, যে সমস্ত বণিকরা ছিল, এবং সমগ্র ব্রিটিশ আমলার বিরুদ্ধে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের ভারত স্বাধীনতার দিকে এগোচ্ছে, তখনও কিন্তু কৃষক আন্দোলন চলছে এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তারপরে কিন্তু 1948-52, মানে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, তখনও কিন্তু এই তেলেঙ্গানা মুভমেন্টের আকারে চলছিল। কোথায়? হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, এটিসি। In the post-independence period, the erstwhile Hyderabad state of Andhra Pradesh has witnessed Telangana movement, 48-52। The peasant and the agricultural labor। এইবার আমরা যেখানে ঢুকে গেছি, এবার আমাদের মোড অফ স্টাডি যেটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন পেজেন্ট মুভমেন্ট পড়বো, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কাদের দ্বারা হয়েছিল, জাস্ট এইগুলো। তার মানে আরেকটা আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম তেলেঙ্গানা মুভমেন্ট। The peasant and the agricultural laborers, mostly the Reddy and the Kamma caste group, তার মানে একটা নির্দিষ্ট কাস্ট গ্রুপের থেকে তারা এসেছিল। and the tribes virtually had no liberty since they were under a theocratic state order of Nizam। তো নিজামের আন্ডারে এরা ছিল, রেড্ডি, কামা এবং উপজাতিরা, তারা এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে আন্দোলন করে। দ্যাট ইজ তেলেঙ্গানা মুভমেন্ট, 48-52 অব্দি। তারপরে the communist and the socialist had been jointly mobilizing the poor peasantry and the agricultural laborers against the Nizam. The Nizam was overthrown by the Indian army in 1949। 1949 সালে নিজামদেরকে ইন্ডিয়ান আর্মির দ্বারা
বের করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়। দ্য স্ট্রাগল অফ দ্য পুয়ার পিজেন্ট কন্টিনিউড এগেইনস্ট ইন্ডিয়ান আর্মি। অর্থাৎ এরপরেও দ্য স্ট্রাগল অফ দ্য পুয়ার পিজেন্টস কন্টিনিউড, মানে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটা চলেছিল। তার মানে দেখো, বুঝতেই পারছো যে সমস্ত কৃষক স্বার্থগুলো ছিল, যে ছিল ফার্স্টে মুঘল, মুঘল চলে গেল, ব্রিটিশার্স এলো, ব্রিটিশ চলে গেল, নিজামরা ছিল, যোদ্ধারা ছিল, সরকার এলো, অর্থাৎ সবাই আসছে আর যাচ্ছে, কিন্তু কৃষকদের যে আন্দোলন সেটা থামছে না। তার কারণ তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু আসলে পূরণ হচ্ছে না। সেই কারণে বিভিন্ন রূপে, বিভিন্ন স্থানে, বিভিন্ন আন্দোলন চলতেই থাকছিল। The Hind Kisan Panchayat, a separate peasant wing formed by the Socialist Party in 1949, and the Socialist Party itself struggling in Uttar Pradesh, Bihar, Gujarat, Maharashtra, Mysore, Madhya Pradesh, Manipur, and Assam to protect the rights and claims of peasants. অর্থাৎ একটা দেখলাম আমরা সেপারেট পিজেন্ট উইং তৈরি হলো, ঠিক আছে, হিন্দ কিষান পঞ্চায়েত। নাক্সালিস্ট মুভমেন্ট, যারা সাধারণত পশ্চিমবঙ্গের আদিবাসী তারা জানো যে নাক্সালিট মুভমেন্ট হয়েছিল 1967 থেকে 71 পশ্চিমবঙ্গে। এটা কিন্তু বেসিক্যালি হয়েছিল যে সমস্ত গরিব চাষী, তাদের দ্বারা, তাদেরকে কেন্দ্র করে প্রলং স্ট্রাগল অফ দ্য পুয়ার পিজেন্টস। হ্যাঁ, এবার বলতে পারো যে এই সেকশনের জন্য একটা আরবান মিডল ক্লাস এডুকেটেড সেকশন তাদের জন্য এই আন্দোলনে যুক্ত হয়েছিল, সেটা আলাদা বিষয় যে কারা যুক্ত হয়েছিল, কিন্তু আসলে তো ছিল এটা পিজেন্ট মুভমেন্ট, সেই কারণে আমরা এটা এখানে পড়ছি। The poor peasant, sharecroppers, and agricultural laborers become the driving force against the exploitation of landowners and moneylenders, যারা জমিদার ছিল এবং যারা হচ্ছে টাকা ধার দিত, তাদের বিরুদ্ধেই কিন্তু বিষয়টা হয়েছিল। তামিলনাড়ু এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অর্গানাইজ লার্জ স্কেল এজিটেশন ইন কোয়েম্বাটোর ইন 1970। ঠিক একই সময় তামিলনাড়ুতেও কিন্তু এই তামিলনাড়ু এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন একটা কিন্তু একটা আন্দোলন চালাচ্ছিল 1970 for a reduction of electricity charges and deepening of loan collection। কেন? এইবার আমরা আরেকটা ঢুকে গেছি কি জিনিস, যে না, তামিলনাড়ুতে ওই একই সময়, যে সময় পশ্চিমবঙ্গে নকশালিস্ট মুভমেন্ট হচ্ছে, নকশাল আন্দোলন হচ্ছে, সেই সময় ওখানে হচ্ছে বিদ্যুতের দাম কমাতে হবে এবং যে সমস্ত চাষিরা লোনের টাকা পরিশোধ করতে পারছে না তাদের সেই ঋণ খেলাপি করতে হবে, অর্থাৎ ঋণ খেলাপি মাফ করতে হবে, এর বিরুদ্ধে আন্দোলন চলছিল। In 1972, that association intensified its agitation for reduction of electricity rates। এইবার আরো তার সাথে কিছু বিষয় যোগ হয় যে না, এবার তাদের দাবি ছিল যে ইলেকট্রিসিটির যে দাম সেটা তো কম করতেই হবে, যে সমস্ত ইনস্টিটিউশনাল লোন আছে সেই লোনের যে অ্যামাউন্ট সেগুলো কমাতে হবে, সেগুলো মাফ করতে হবে, এক্সটেনশন অফ নিউ ক্রেডিট, নতুন লোন দিতে হবে, টাকা মানে অর্থাৎ অর্থ সাহায্য চাইছে তারা, যে এক যে সমস্ত সাহায্যগুলো নেওয়া হয়েছিল সেগুলো মাফ করা হোক, সেগুলো ইন্টারেস্ট কমানো হোক এবং নতুন করে অর্থ সাহায্য দেওয়া হোক। ফিক্সেশন অফ এগ্রিকালচারাল প্রাইসেস, এর দাম বেঁধে দেওয়া হোক প্রত্যেকটা দ্রব্যের অন দ্য বেসিস অফ কস্ট অফ প্রোডাকশন, যে যত টাকা খরচ হচ্ছে সেই দ্রব্যটা তৈরিতে তার উপর ভিত্তি করে দাম বেঁধে দেওয়া হয়। অ্যাবলিশন অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কোনো রকম জন্য ইনকাম ট্যাক্স না থেকে এগ্রিকালচার কেন্দ্রিক। অ্যাডুকেট সাপ্লাই অফ ডিজেল টু দ্য ফার্মার্স, নির্দিষ্ট পরিমাণে যাতে ডিজেল পায় তখন যাতে বাইরে থেকে কালোবাজারি বেশি দামে কিনতে না হয়। ইলেকট্রিসিটি নির্দিষ্ট প্রভিশন হোক। ক্রপ অ্যান্ড ক্যাটল ইন্স্যুরেন্স, এবং যে সমস্ত ফসল এবং গবাদি পশু তাদের যেন ইন্স্যুরেন্স আছে, তাদের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় সরকার থেকে যেন টাকা দেওয়া হয়। তো তার মানে বুঝতে পারছো যে এইগুলো ছিল হচ্ছে আসল কৃষকদের সমস্যা। যত কৃষক আছে সবারই এই সমস্যা ছিল, এক একটা রাজ্যে এক এক রকম অর্গানাইজেশন দ্বারা এক এক রকম ভাবে এজিটেশন গুলো হয়েছে, মুভমেন্ট গুলো হয়েছে। দ্য কটন গ্রোয়ার্স অফ মহারাষ্ট্র, ঠিক একই সময় সেই 1970 মহারাষ্ট্রেও এই জিনিসটা হচ্ছে। In 1972, Punjab খেতিবাড়ি জমিদার ইউনিয়ন organized the farmers for higher procurement price for wheat and concessions in inputs। আমরা বুঝতে পারছি 1970-72 ওই পুরো মানে 1960-এর শেষের দিকে এবং 1970-এর গোড়ার দিকে কি পশ্চিমবঙ্গ, কি মহারাষ্ট্র, কি তামিলনাড়ু, কি পাঞ্জাব, সব জায়গাতেই কিন্তু এই আন্দোলনগুলো চলছে এবং বিভিন্ন ইস্যুকে সামনে রেখে, এবং প্রত্যেকটা ইস্যু চাষ কেন্দ্রিক, চাষী কেন্দ্রিক। কর্ণাটকা 1981, অর্থাৎ 1970-এর শেষের দিকে, 1980-র শুরুর দিকে 9-10-এ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে যে মার্চ হয়েছিল, লং মার্চ, ঠিক আছে। A portion of the peasants of Singur, মানে এটা a significant peasant uprising was, না এখন আমরা লং মার্চে আসিনি, এখন আমরা 9-10-এ রয়েছি। সিঙ্গুর আন্দোলন যখন ছিল, সিঙ্গুর আন্দোলন কেন ছিল সেটা তোমরা জানো, যে সিঙ্গুর, হুগলি, নন্দীগ্রাম, ইস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট, এই সমগ্র অঞ্চলে যে জমি যে নিয়ে নেওয়া হচ্ছিল, তাদের কেড়ে নেওয়া হচ্ছিল, এর বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন। সেটা পরবর্তীকালে কোর্টে গেছিল, সেটা নিয়ে যে সমস্ত রাজনীতি দলগুলো সবটাই তোমরা জানো, কিন্তু কোথাও না কোথাও যেহেতু ইস্যুটা ছিল কৃষি কেন্দ্রিক, কৃষি জমি কেন্দ্রিক, তাই আমরা এই পিজেন্ট মুভমেন্টের মধ্যে এটাও পড়ছি।
From 6 March to 12 March 2018 এই লং মার্চটার কথা আমি বলছিলাম, নাসিক থেকে মুম্বাই অব্দি একটা লং মার্চ হয়েছিল, যেখানে কিনা প্রায় 40 থেকে 50,000 মানুষ মহারাষ্ট্র বিধানসভার সামনে তারা গেছিল। নিয়ার অ্যাবাউট 40,000 to 50,000 farmers agitated in front of the Maharashtra Vidhan Sabha. Their movement was organized by All India Kisan Sabha। অর্থাৎ 2018 একবার এটা ওরা করেছিল, এক কিছু নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে, আবার 2019 করবে বলেছিল, বাট সেটা আলটিমেটলি সাসপেন্ডেড হয়। The issue of the movements were for complete and proper implementation of the loan waiver scheme announced in 2017-তে একটা হচ্ছে স্কিম অ্যানাউন্স হয়েছিল, সেটা সঠিকভাবে যেটা যাতে ইমপ্লিমেন্ট বা এক্সিকিউট হয় সেই কারণে তারা আন্দোলন করেছিল, বা তারা যে সমস্ত ড্যামেজ গুলো হয় তাদের ক্রপের বিভিন্ন ওয়ার্মের কারণে, সেইগুলোর বিরুদ্ধে, সেইগুলোর জন্য তারা গভর্নমেন্টের কাছে আন্দোলন করেছিল। কারণ সেটা কোথাও না কোথাও যে তাদের যে স্কিম তার আন্ডারেই পড়ছিল, কিন্তু গভর্নমেন্ট, মহারাষ্ট্র গভর্নমেন্ট সেটা কিন্তু তাদের ডিমান্ড গুলো পরিপূর্ণ করেনি। It again resulted in Kisan Long March 2, which was commenced on 27 February. আচ্ছা, কিষান লং মার্চ 2 তার মানে একটা হলো হচ্ছে 2018, একটা হলো 2019, বাট ওয়াজ সাসপেন্ডেড সুন আফটার। Now large number of studies on peasant। এবার এখন আমরা সাধারণত অনেকগুলো পিজেন্ট স্টাডি পাই, যে পিজেন্টদের আন্দোলন ডিউরিং ব্রিটিশ পিরিয়ড, ডিউরিং কলোনিয়াল পিরিয়ড, আফটার ব্রিটিশ পিরিয়ড, এই যে আন্দোলনগুলো যে এখন পাই, বা যেখানে আমরা দেখি যে যেখানে হচ্ছে বিভিন্ন শ্রেণীর কৃষক বা আরবান এডুকেটেড পিপল, মিডল ক্লাস আরবান এডুকেটেড পিপলরা অংশগ্রহণ করেছিল এবং আন্দোলনে জয়ী হয়, লং মার্চ করছে, জিতছে, এইগুলো কিন্তু এখন দেখা যায়। কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি, অর্থাৎ 1960-70-এর দশকে কিন্তু কৃষক আন্দোলনকে ততটা গুরুত্ব দেওয়া হতো না, তাদেরকে একাডেমিক্স এর মধ্যে রাখাই হতো না, তাদেরকে কোনো রকম এতটাই গুরুত্বহীন ছিল তারা, যে 1990 সালে তারা কোনো একাডেমিক ডিসকোর্সের মধ্যে পড়তো না। তো কোথাও না কোথাও পরবর্তীকালে মনে করা হয় যে হ্যাঁ, পিজেন্ট যে মুভমেন্ট আছে সেগুলো হচ্ছে আমাদের সমাজ বদলানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলো একটা সত্যি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তো তখন গিয়ে এই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের পিজেন্ট মুভমেন্ট। এরপর আমরা করবো হচ্ছে মেবি এথনিক মুভমেন্টটা বাকি রইলো আমাদের। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।